ওনারে চিনেন? এই বুড়া মানুষটা কিন্তু পাক্কা শেয়ানা, কি যে গেম খেলে বুঝেন না, বুড়াটারে বুঝতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সোজা মানুষ না ভাই, সহজ মানুষ না। দেখতে যতখানি নরম মনে হয় ততটা নরম না, ভিতর থেকে ভীষণ শক্ত। এবং ওনার ব্রেন যেভাবে চলে ভাই, আমাদের ইয়াংদের ব্রেনও এইভাবে চলবে না। সকল জল্পনা কল্পনাকে পিছনে ফেলে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হবে 13ই জুন শুক্রবার সকাল 10টা লন্ডনে। যেই হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকবেন সেই হোটেলে গিয়ে তারেক রহমান সাহেব সৌজন্য সাক্ষাৎটি করবেন। একটা কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছেন, এটার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে সুফল ভোগ করছে। বিশেষ করে সবচেয়ে বেশি এটার সুফল ভোগ করেছেন পাশাপাশি জনগণ। ফাঁসির আগে ওসি প্রদীপ ফাঁস করে গেলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। তিনি স্বীকার করলেন তিনি 100টি খুন করেছেন, নিজ মুখে স্বীকার করেছেন, এবং এটা অনতিবিলম্বে আমি ফাঁস করব। ফাঁসির আগে ওসি প্রদীপ ফাঁস করে গেলেন ইতিহাসের ভয়ঙ্করতম সত্য। সালাউদ্দিন সাহেব ভারতে থাকাকালীন তিনি রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হতে পারে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে তারেক রহমানও ম্যানেজড হয়ে যাচ্ছেন, সেই বন্দোবস্ত হচ্ছে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এখন তারেক রহমান কি করবেন? ডিসেম্বর নির্বাচনের কথা বলবেন? এটা সম্ভবই না। বরং তারেক রহমান ম্যানেজড হবেন যে না ঠিক আছে এপ্রিলের নির্বাচনে আমরা রাজি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটা মাইলস্টোন তৈরি করেছেন, একটা বিষয় ঘোষণা করেছেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠী 75-80% জনগোষ্ঠী, এমনকি আওয়ামী লীগ এবং বিএনপির নিরীহ সমর্থকরা ডক্টর ইউনূসকে সমর্থন করে। এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের যদি প্রয়োজন হয় তারা 5 বছর 10 বছর 20 বছর যতদিন ইচ্ছা থাকুক, কোনো সমস্যা নেই। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কেন গ্রেপ্তার হলেন না? বিমানবন্দরে কেন তাকে গ্রেপ্তার করা হলো না? সরকার কেন গ্রেপ্তারের পথে গেল না? কেন তাকে গ্রেপ্তার করা হলো না? পেছনে কারণ কি? সরকার কি বলছে? দর্শক, আপনাদের কাছে দল মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে একটি প্রশ্ন করতে চাই যে আপনারা চান কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হোক? প্রিয় দর্শক, কেননা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বড় একটি দলের সাথে কিন্তু বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের একটি ঝামেলা তৈরি হয়েছে। অর্থাৎ কারো সাথে কারো পড়ছে না। দা এবং মাছের যেমন সম্পর্ক, ঠিক তেমন সম্পর্কে কিন্তু অবতীর্ণ হয়েছে তারা। তো দর্শক, অনেকেই মনে করছেন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জনাব তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয় তবে তাদের মধ্যে একটি সুরাহা হবে, অর্থাৎ তারা একটি মাঝামাঝি অবস্থানে আসতে পারবে। তো দর্শক, তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হোক, এটি আপনি চান কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আরো একজন বিশ্লেষক বলেছেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন করার একটি রোডম্যাপ দিয়েছে, এটিকে বাংলাদেশের 80 থেকে 90% মানুষ সমর্থন দিচ্ছে। বিশেষ করে তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির যারা সাধারণ নেতাকর্মী যাদের মাঝে সামান্য জ্ঞান আছে তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিচ্ছে। তো দর্শক, এই বিষয়ে আপনার মতামতটিও অবশ্যই জানাবেন। সেই সাথে দর্শক, আজকে জানতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয় তবে ঠিক কি ঘটতে পারে, এবং যদি না হয় তবে ঠিক কি ঘটতে পারে সেই বিষয়টি। এরই সাথে সাথে বহুল আলোচিত নাম হচ্ছে ওসি প্রদীপ। প্রিয় দর্শক, তার ফাঁসি কার্যকর হয়েছে। দর্শক, এরই মধ্যে তিনি কিছু ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিয়েছে। দর্শক, যেই তথ্যটি জানলে আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তিনি তার জীবদ্দশায় ঠিক কতগুলো অপকর্ম করেছে, কতগুলো মানুষকে হত্যা করেছে, কার নির্দেশে হত্যা করেছে, দর্শক সবকিছু তিনি এই মুহূর্তে এসে ফাঁস করে দিয়েছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আসলে মূল বিষয়গুলো জানতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকের প্রসঙ্গটি সম্পূর্ণ বাংলাদেশ। প্রফেসর ইউনূস দেশ ছেড়েছেন আজকে লন্ডনের উদ্দেশ্যে। একদিকে টিউলিপ সিদ্দিকী শেখ রেহানার কন্যা এবং যুক্তরাজ্যের একজন আইন প্রণেতা, তিনি প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাতের দাবি করেছেন, অর্থাৎ সাক্ষাতের অনুরোধ করেছেন। অন্যদিকে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের সাক্ষাৎ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই দুটো তথ্য দিয়ে আমি শুরু করলেও মূল তথ্য এখানে নয়। দর্শক, আমি একটা একটা করে তথ্য দিচ্ছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পক্ষ থেকে যে তথ্যগুলো আসছে যে বাংলাদেশ এক ভয়াবহ অন্ধকারের দিকে ছুটছে। আগামী দিন বাংলাদেশে
আরো বড় টেনশনের সময় আসছে। আমাদের শত্রু দেশগুলোর ইন্টেলিজেন্স, কিছু রাজনৈতিক দল বাংলাদেশকে নিয়ে এক অন্ধকার খেলায় নামছে। ভারতের পছন্দ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভারত তার অন্যতম তাবেদার শেখ হাসিনাকে হারালেও নতুন করে তাবেদার খুঁজতে চেষ্টা করছে। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল তারা আমাদের শত্রুদের ফাঁদে মানে পাতা ফাঁদে পা দিয়েছে। তবে প্রফেসর ইউনূসের সাথে লন্ডনে তারেক রহমানের বৈঠকটি শেষ পর্যন্ত হয়ে গেলে, যেটি শুনছি যে লন্ডনের কয়েকটি সূত্র বলছে বৈঠকটি হবে, যদি এটি হয়ে যায় হয়তোবা অনেক দূরত্ব কমে যাবে, অথবা তারেক রহমান এবং প্রফেসর ইউনূস দুজনে যখন একসাথে কথা বলবেন আমার বিশ্বাস অনেক দূরত্ব, অনেক সংশয়, অনেক টেনশন, অনেক আতঙ্ক কেটে যাবে, অনেক সমস্যা দূর হবে। কারণ এতদিন বিএনপির কিছু নেতা শুনেছেন, তারেক রহমানকে বলেছেন, এখন তারেক রহমান নিজে শুনবেন, নিজে সিদ্ধান্ত নেবেন। এখন মূল টাইম ইউনূস সরকার তারেক সাহেবকে কি বোঝাবেন, তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে কি বোঝাবেন, এই দুজনের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এই আলোচনা বা এই বৈঠকটি হলে সমস্যা দূর হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, ভারত চাইছে খুব দ্রুত নির্বাচন, সেটা ডিসেম্বর না, ভারত বলছে খুব দ্রুত, পারলে কাল কি হোক। ভারত ইউনূসকে আর দেখতে চাইছে না। প্রশ্ন হলো ভারত যা চাইবে আমাদের দেশে তা হওয়াটা কি সমীচীন হবে? তো আমার কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার পথে। আর সেটি কারা বাস্তবায়ন করবে সেটি আমি বলবো না, আপনারা বুঝে নেন। কিন্তু এই মুহূর্তে যারাই এই বাস্তবায়ন করেন, সেটা জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যারাই ভারতের প্রেসক্রিপশন নিয়ে মাঠে নামবে তাদের আগামীর গন্তব্য হবে আওয়ামী লীগের মতো। লিখে রাখতে পারেন, এই কথাগুলো আমরাও বলেছি বিগত সময়। ফাঁসির আগে ওসি প্রদীপ ফাঁস করে গেলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। তিনি স্বীকার করলেন তিনি 100টি খুন করেছেন, নিজ মুখে স্বীকার করেছেন, এবং সবগুলো খুন করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে। এবং এটা অনতিবিলম্বে আমি ফাঁস করব। ফাঁসির আগে ওসি প্রদীপ ফাঁস করে গেলেন ইতিহাসের ভয়ঙ্করতম সত্য। আপনারা জানেন 2022 সালের 31শে জুলাই ঈদুল আজহার ঠিক আগের রাতে 9টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ভারসরা ইউনিয়নের শামলাপুর এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। হত্যাকাণ্ডের 4 দিন পর 5ই আগস্ট সিনহার বড় বোন শারমিন সারিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অবশেষে 2022 সালে এই মামলার রায় দেওয়া হয় এবং এই মামলায় ওসি প্রদীপ এবং এসআই লিয়াকতের ফাঁসি দেওয়া হয়, 6 জনের যাবজ্জীবন দেওয়া হয় এবং 7 জনকে খালাস দেওয়া হয়। এবং সেই থেকে ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারে বন্দী আছেন এবং সেই বন্দী অবস্থায় ওসি প্রদীপ ফাঁস করেছেন ইতিহাসের সবচাইতে ভয়ঙ্করতম সত্য। ওসি প্রদীপ খুনি কোনো সন্দেহ নাই, তিনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট হত্যাকারী, যিনি কিনা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দিলে তিনি খুন করবেন, তার কোনো বিবেক নাই, কিন্তু তিনি করেছেন এবং শাস্তি তার প্রাপ্য। বাট তিনি একটা কথা ঠিক বলেছেন যে প্রত্যেকটা পুলিশ যারা বর্তমানে কর্মরত তারা যেন এই ওসি প্রদীপকে দেখে শিক্ষা গ্রহণ করে, তারা যেন ক্ষমতাসীনদের নির্দেশে কোনো অবৈধ কাজ না করে, এবং ওসি প্রদীপের পরিণতি দেখে প্রত্যেকটা পুলিশ শিক্ষা লাভ করুক, প্রত্যেকটা র্যাব শিক্ষা লাভ করুক, প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষা লাভ করুক, এটাই আমরা চাই। সালাউদ্দিন সাহেব ভারতে থাকাকালীন তিনি রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হতে পারে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। এবার রঙ্গিলা জালে ধরা পড়ে গিয়েছে এবার সালাউদ্দিন আহমেদ। বিএনপির কেন্দ্রীয় নেতা রিজভী আহমেদ এই বক্তব্যটি পোস্ট করেছেন। আর এই বক্তব্যটির উপরে একটি মন্তব্য আমি পেয়েছি দর্শকের মন্তব্যটা গুরুত্বপূর্ণ, একটু আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে কি আজ বিএনপির প্রবীণ নেতা আলতাফ হোসেন চৌধুরী স্যারের কথাটা সত্য হয়ে গেল? প্রবীণদের কথায় কিছুটা হলেও সততা খুঁজে পাওয়া যায়। স্যারের কথাগুলো আজ কানের কাছে স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি প্রশংসা পাওয়ার যোগ্য স্যার। আমরা আলতাফ হোসেন চৌধুরী যিনি বিএনপির এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি কিন্তু কিছুদিন আগে রর এজেন্ট বিএনপির ঘরের ভিতরে ঢুকে গিয়েছে এই নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যটি দেওয়ার পর থেকে কিন্তু আলতাফ হোসেন চৌধুরীর আর কোনো বক্তব্য আমরা খুঁজে পাই না, কারণ র এজেন্টরাই আলতাফ হোসেন চৌধুরীকে আর কোনো জায়গায় ফোকাস হতে দেন নাই। আর কোনো সাংবাদিকদের সামনে আসা বা কোনো সভা সমাবেশে বক্তব্য কিন্তু আর আমরা আলতাফ হোসেন চৌধুরীর পাই নাই। তাহলে সালাউদ্দিন আহমেদের এতদিনের যে বড় বড় হ্যাডামওয়ালা কথা বলে যাচ্ছিলেন, ওই হ্যাডামওয়ালার কথার লাগাম টেনে ধরার সময় এখন বিএনপির এসেছে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যেহেতু বলেছেন, সেহেতু আমরা আশ্বস্ত বা বিশ্বস্ত হতে পারি যে দলীয়ভাবে তারা তদন্ত করছে, ভারত
ভারতে আসলে কি তার সাথে রয়ের সুসম্পর্ক ছিল কিনা। কারণ আজকের বিএনপিকে র বানানোর জন্য বা রয়ের একটি এজেন্ট দল হিসাবে পরিচিতি করানোর জন্য সালাউদ্দিন আহমেদ একাই 50% দায়ী বলে আমরা মনে করছি। কারণ সালাউদ্দিন আহমেদের জন্মই হয়েছে ওই এসালম গ্রুপের গাড়ি দিয়ে। বাংলাদেশে এসে প্রথম তার নিজ এলাকাতে এসালম গ্রুপের গাড়ি বহর দিয়ে উনি গিয়েছেন এবং ওনার ছেলে এসালম গ্রুপের বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর বা এমডি পদে আছেন। সেই বিষয়টা ডাক্তার পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করেছেন এবং পিনাকি ভট্টাচার্য যে তার ছেলের ছবি দেখিয়ে স্পষ্ট করেছেন সেটার প্রতিবাদ সালাউদ্দিন আহমেদ সাহেব এমন ভাবে করেছেন যে আমাদের সন্তানদেরকেও কেউ কেউ ইউটিউবাররা টেনে নিয়ে আসছে। যুদ্ধের ক্ষেত্রেও নারী এবং পরিবারকে বাদ রাখা হয়, এখানে আমাদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের পরিবারকেও টেনে আনছে। কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেব এই কথাটা একবারও বলেন নাই যে আমার ছেলে এস আলমের এমডি না, বা আমার ছেলে এস আলম পরিচালনা করে না, অথবা আমার ছেলে এস আলমের অফিসে বসে না। এই কথাটা একবারও সালাউদ্দিন বলেন নাই। এটারও আবার পরবর্তীতে ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে আমার কথাটা অস্বীকারও তো সালাউদ্দিন আহমেদ করার সাহস করলেন না। যদি সালাউদ্দিন আহমেদ সাহেব চ্যালেঞ্জ দিতেন আমাকে যে আমার ছেলে এস আলম গ্রুপে চাকরি করে না, তাহলে বুঝতে পারতাম যে আমার এখানে কোনো আরো ইনফরমেশন নেওয়া দরকার আছে। তাহলে এতে বোঝা গেল যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কথাও সঠিক, আবার সালাউদ্দিন সাহেব ওই যুদ্ধের মাঠে ছেলে মেয়েদেরকে আনে না সেই কথা বলে নিজের ছেলেকে লুকানোর জন্য শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেছেন, তাতেও তিনি ব্যর্থ হয়েছেন। সালাউদ্দিন আহমেদ যে রয়ের এজেন্ট তার কিছু দালিলিক প্রমাণ আমরা গত 2 সপ্তাহ যাবৎ অনেক বেশি পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠকের পরে ডক্টর মঈন খানকে কথা বলতে না দেওয়া, হাত দিয়ে থামিয়ে দেওয়া, ডক্টর মোশাররফ হোসেন স্যারের সামনে বেয়াদবি করা, আমির খসরু মাহমুদের সামনে বেয়াদবি করা, এতে কিন্তু আমিও কথা বলেছি, ডাক্তার পিনাকি ভট্টাচার্য কথা বলেছে। আজকে তার আরেকটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। ইত্তেফাক পত্রিকায় আজকের হেডলাইন, চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দেওয়ার এখতিয়ার অস্থায়ী বা অনির্বাচিত সরকারের নেই, সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রাম বন্দর বা রাখাইন করিডোর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবলমাত্র একটি জনগণের নির্বাচনে নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমেই নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, সেম কথাটা ভারত বলে, সেম কাজটা ভারত চিন্তা করে। ভারতের চিন্তা ওনার কাজ এক হয়ে যাওয়ার কারণে, কারণ চট্টগ্রাম বন্দরে ভারত বিনা মানে নামে মাত্র পয়সায় ভারত বন্দরটা ব্যবহার করে, মগলা বন্দর ভারত ব্যবহার করে। এই বন্দর থেকে ভারতকে উচ্ছেদ করতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে পরিকল্পনা নিয়েছে, আন্তর্জাতিক যে কোম্পানিটি পৃথিবীর বেশিরভাগ দেশের পোর্ট পরিচালনা করে, এই কোম্পানিটির মালিক হলো দুবাই আরব আমিরাতের সরকার। আরব আমিরাতের কোম্পানিকে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর, যারা নাকি আমেরিকার বন্দর, ইউরোপের বন্দর এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সাউথ কোরিয়া সহ বিশ্বের ধনী দেশের বন্দরগুলা তারাই পরিচালনা করে। তো সেই জায়গা থেকে বাংলাদেশকে একটা স্ট্যান্ডার্ড মানের সিঙ্গাপুরের মতো একটা স্ট্যান্ডার্ড পোর্টে যদি আপনাকে যেতে হয়, তাহলে অবশ্যই আধুনিক সরঞ্জামাদি যাদের কাছে আছে, যারা আধুনিক সরঞ্জামাদি দিয়ে বিশ্বের বড় বড় পোর্ট পরিচালনা করে, আমাদের দেশে সেই সরঞ্জামাদি এনে কাজ করার জন্য আমাদের দেশের শ্রমিকরাই, আমাদের দেশের ভাই বোনেরাই এখানে কাজ করবে। সকল প্রফিট বেনিফিট বাংলাদেশেরই থাকবে। তারা যে ইনভেস্ট করেছে তাদের ইনভেস্ট যখন উঠে যাবে তখন তারা চলে যাবে, রেখে যাবে তাদের সব জিনিস আমাদের জন্য। প্রিয় দর্শক, এই কথাগুলো অনেকবার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বোঝানোর চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন, তারপরেও কেন প্রতিদিন সে এই কথাটা রিপিট করে সালাউদ্দিন ছাড়া অন্য কারো মুখ থেকে এত রিপিট কেন আমরা পাই না? সালাউদ্দিনকে তাহলে র বা ভারত এই জায়গার জন্য একটা ঠিকাদারি দিয়েছে, এস আলমের ঠিকাদারি দিয়েছে তার ছেলেকে, আর ভারত ঠিকাদারি বন্দর সহ বিভিন্ন ভারতের সুবিধাগুলা বাংলাদেশে রাখার ঠিকাদারির দায়িত্ব দিয়েছে এই সালাউদ্দিনকে। ওনারে চিনেন? এই বুড়া মানুষটা কিন্তু পাক্কা শেয়ানা, কি যে গেম খেলে বুঝেন না? বুড়াটারে বুঝতে পারবেন এই সামনে আর কিছুদিন পর, এই জুলাইর সনদপত্র ঘোষণার পরই বুড়াটারে বুঝা ফেলাইবেন আপনি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সোজা মানুষ না ভাই, সহজ মানুষ না। দেখতে যতখানি নরম মনে হয় ততটা নরম না, ভিতর থেকে ভীষণ শক্ত। এবং ওনার ব্রেন যেভাবে চলে ভাই, আমাদের ইয়াংদের ব্রেনও এইভাবে চলবে না। দেখেন, সারা বাংলাদেশে একটা অভিযোগ শুনতেছেন না ভাই, চাঁদাবাজি হচ্ছে, পুলিশ কেন ঠেকায় না, আর্মি কেন ঠেকায় না? আর পুলিশের মদত ছাড়া কি চাঁদাবাজি হইতে পারে?
প্রশাসন হেল্প করতেছে না এই জন্য যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, তাই পুলিশ প্রশাসন খুব একটা ধরপাকড় করতেছে না, আর্মিও ধরপাকড় করতেছে না। আর্মিও বুঝা ফেলাইছে যে বিএনপি ক্ষমতায় আসবে, এখন থেকেই তাদের সঙ্গে তাল মিলাইয়া চলার চেষ্টা করতেছে। হ্যাঁ, এখন থেকেই তাল মিলাইয়া চলার চেষ্টা করতেছে। এইটাই কিন্তু আমরা বুঝতেছি। আসলে তা না, কিন্তু এই যে 8-9 মাস 10 মাস যা ঘটে গেছে, এটা ঘটতে দেওয়া হয়েছে, ইচ্ছা কইরা এটা ঘটতে দেওয়া হয়েছে ভাই, ইচ্ছা কইরা। কারণ এগুলা যদি না ঘটে মানুষের তো চোখ খুলবে না, এটাই একটা রাজনীতি। মানুষের চোখ খোলার জন্য এই সময়টা দেওয়া হয়েছে। আর এই 8-9 মাসে মানুষের চোখ খুলছে, কানের পর্দা খুলছে ভাই, কানের মধ্যে এখন ঢুকতেছে, ভালো মন্দ বুঝতে পারতেছে, চোখেও ভালো মন্দ দেখতে পাচ্ছে। ভালো আর মন্দের এই দুধ আর পানি আলাদা করার জন্যই এই সময়টা দেওয়া হয়েছে। এটাই শেয়ানাগিরি ভাই, এটাই শেয়ানাগিরি। দেখেন, যে যেভাবে পারতেছে ওনার সমালোচনা করতেছে, কিন্তু ওনার কি সুনাম কমতেছে? মোটেও না, দিন দিন ওনার সুনাম বাড়তেছে। কিভাবে বাড়লো? ওই সিচুয়েশনটা উনি তৈরি করে দিছে। ওই যে প্রথম থেকেই যদি ধরপাকড় শুরু করে দিত ভাই, ওই পরিস্থিতি তৈরি হইতো না, আপনাদেরও চোখ খুলতো না। সবাইকে দেখাই দিছে, দেখো এক দল ক্ষমতা থেকে চলে গেছে, আর যে দল ক্ষমতায় আসবে তাদের কার্যকলাপ গুলা তোমরা নিজের চোখে দেখো। যার জন্য ওনার ভাষণে উনি বলছেন না যে আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে তখন কসম কাটাবেন, ওয়াদা করবেন যে আমাদের জন্য কি করবেন, জুলাই সনদপত্রে যা ঘোষণা করা হইলো তা কি রক্ষা করবেন, জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কি আপনারা বুকে টাইনা নিবেন, নাকি তাদেরকে শত্রু বানাবেন, কোনটা? এসব ওয়াদা যারা করবে তাদের কি ভোট দিবেন? আর এসব ওয়াদা কিন্তু অলরেডি করা শুরু হয়ে গেছে। জামাতে ইসলাম এসব ওয়াদা করতেছে, এনসিবি ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করতেছে, এই কসম কাটতেছে, ওনারা এই ওয়াদা করতেছে। ওয়াদা যারা করতেছে না তারা কি বলতেছে যে আমাদের সঙ্গে আছে সবচেয়ে বেশি দল, ওনাদের সঙ্গে নাকি 50টা 60টা দল আছে। আসলে ভাই ব্রাদার, আপনারা খেয়াল করে দেখেন, কিছুদিন আগে আমি নিজে দেখছি একটা অনুসন্ধানী রিপোর্ট, এক সাংবাদিক ভাই একটা অফিস খুঁজা বেড়াইতেছে, একটা পার্টি, নতুন পার্টি যাদের নিবন্ধন হয়েছে, ওই নিবন্ধন নিয়ে উনি খুঁজা বেড়াইতে বেড়াইতে কোথায় মালিবাগ চৌধুরী পাড়া যায় এক বাড়ির মধ্যে অফিস পাইছে, মানে ঘরের মধ্যে অফিস। ওইখান থেকে ফোন দিছে যে আপনার অফিসের সামনে তো আমি দাঁড়ানো, এটা কি আপনার অফিস? এটা তো আমি দেখতেছি বাসা বাড়ি। তখন কইতেছে না না, আমরা তো অফিস খুঁজতেছি, খুব তাড়াতাড়ি অফিস নিয়ে নেবো, তখন আপনি আইসেন। টেলিফোনে শুনাইতেছে কিন্তু ওই প্রতিবেদক। চিন্তা করছেন, যার জন্য এত দল হয়েছে, ওরকম দলও আছে, ওগুলা কাউন্ট করলেও হবে না। দল তো হাতে গোনা কয়েকজন ভাই, বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি, চরমনাই, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এই তো আরো কয়েকটা দল আছে ভাই। সবকিছু এখনো মুখস্থ হয় নাই আমার, ধীরে ধীরে মুখস্থ হবে। কিন্তু আমি এই 6-7টা দলকে ইম্পর্টেন্ট মনে করি। কিন্তু অনেক দলই আছে, যেমন জাতীয় পার্টি, ওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দল। কিন্তু এই দলটি বর্তমান যেমন ভূমিকা, খুব প্রতিবাদী কিন্তু জিএম কাদির সাহেব, বর্তমানে ফ্যাসিবাদ বলতেছে বর্তমান সরকারকে। কিন্তু এরকম যদি 16 বছর বলতো, এই দেশের ভাগ্যটা অন্যরকম হইতে পারত। গত 16 বছর কোনো বিরোধী দল তৈরি হয় নাই। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা বিরোধী দল তৈরি করে না, ওই যে পোষা বিরোধী দল তৈরি করে, পোষা পাখির মতো। তোতা পাখিরে যা শিখাই দিবেন তাই তো বলবে, সেই পোষা পাখি পালে তারা, অরিজিনাল কোনো বিরোধী দল তৈরি করে না। বিরোধী দল ছাড়া ভাই এই দেশে রাজনীতি করতে পারবেন না, শক্ত বিরোধী দল লাগবে। বিরোধী দল ছাড়া প্রধান দলের কোনো ভ্যালু আছে ভাই? নেগেটিভ পজিটিভ থাকতে হবে। এই পৃথিবীতে যা কিছু দেখেন নেগেটিভ পজিটিভ জোড়া জোড়ায় থাকতে হবে, তাই দলের সাথে বিরোধী দলও থাকতে হবে, এইটা মনে রাখেন। আর আমি কেন বললাম বুড়াটা পাক্কা শেয়ানা, এখন তো বুঝতে পারছেন। উনি কিন্তু খুব ঠান্ডায় মাথায় দেশের মানুষের মনের মধ্যে ঢুকে যাচ্ছেন। ওই যে মনে আছে উনি বলছিলেন যে এই দেশের রাজনীতিবিদরা আমার সামনে এসে এক কথা বলে, বাইরে যায় আরেক কথা বলে, মানে ডবল ফেস। এই ডবল ফেসের মানুষগুলাকে সামনে নিয়ে আসবে, এই জুলাই মাসেই সামনে নিয়ে আসবে। এই জুলাই সনদপত্রের মধ্যেই তাদের মুখোশ খুলে দিবে। এই দেশের রাজনীতিবিদরা যে ডবল ফেসের, ভিতরে এক কথা বাইরে এক কথা, এই দেশের রাজনীতিবিদরা যে ভিতরে একরকম বাইরে একরকম, ওই মুখোশটা খুলে দিবে ভাই, একেবারে চেহারা থেকে না নেকাবটা সরায় দিবে, চিনায় দিবে রাজনীতিবিদদেরকে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।